কামধেনু কেসের যিনি লয়ার ছিলেন তাকে শুনিয়ে শুনে বলছে, I have acquitted 9 accused people. এরকম 10 নম্বর ব্যক্তি এলেও আমি তাকে খালাস করব। তখন আমি লয়ারটাকে বললাম, দেখুন আপনি হতে পারেন সিনিয়র লয়ার, কিন্তু বাপ জানেন তো বাপকে ছাড়ে না। অভিশাপ কি লাগে? যদি সেই অভিশাপ গরিবের কোনো ফাঁকির অভিশাপ হয়, গরিবের রক্তকে কষ্ট করার কোনো পয়সার অভিশাপ হয়, অবশ্যই লাগবে। এই যে ভালোবাসার সম্পর্কে যারা প্রতারণা করে তারা কি কর্মফল পায়? এবার এই ভালোবাসা সম্পর্কে প্রতারণাটা, এই যে গরিব মানুষদের যেসব তৃণমূল নেতারা টাকা মেরে লুটপাট করে নিজের অর্থ বানিয়েছে, আজকে সেই সব তৃণমূল নেতারা কি পাচ্ছে? ওই একটা প্রচলিত প্রবাদ আছে না, পাপ বাপকেও ছাড়ে না। ভাবছেন কেন বললাম এই কথাটা? কেন বললাম? কারণ এই পডকাস্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন কর্মফল ইনস্ট্যান্ট ফল দিচ্ছে। ভাবতেও পারবেন না আপনি কি শুনছেন, এটা আপনার পক্ষে অস্বাভাবিক হবে। কারণ পডকাস্টে আমরা কর্মফল নিয়ে শুধু কথা বলিনি, বান মারা, মারণ, উচ্চাটন যা যা হয় এবং তার ফল কিরকম হয়। আপনি ভাবছেন আপনি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করে আপনি ভালো থাকবেন, কিন্তু আপনার কর্মফল ঠিক কিরকম হতে পারে সবটাই কিন্তু এই পডকাস্টটা দেখলেই জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রো বুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আজকের গেস্টের পরিচয় গুরুদেব তান্ত্রিক আচার্য শ্রী সৌমেন চ্যাটার্জি। দাদা, পডকাস্টের এই পার্টে আমরা ব্ল্যাক ম্যাজিক, বান মারা বা কর্মফল নিয়ে কথা বলবো। সেই প্রসঙ্গেই আসি, এই যে বান মারা, কারোর ওপর যে বান মারা হয়েছে সে কিভাবে বুঝবে, তার শরীরে কি প্রতিক্রিয়া হবে? দেখো, প্রথম কথা হচ্ছে বান কেন মারা হয়, তার পেছনে কারণ হচ্ছে, ধরো প্রীতি তুমি ভীষণ ভালো অ্যাঙ্কারিং করছো, তোমার জায়গায় আরো ডেভেলপমেন্ট হচ্ছে, তুমি প্রোগ্রেস করছো, আজকে XYZ কোম্পানিতে আছো, কালকে হয়তো দেখালে ABC কোনো কোম্পানিতে আরো পোর্টফোলিওতে চলে যেতে পারো, কারণ সবাইতে বেটার চান্স অপেক্ষা করে। যখন তোমার শিক্ষায়, তোমার দীক্ষায়, তোমার কর্মের জায়গায়, তোমার লোক বল, শক্তি বল, অর্থ বল কিংবা সামাজিক বলে পারবে না, সে যখন ওই স্ট্যাটাসে যেতে পারবে না বা ওই জায়গায় পৌঁছাতে পারবে না বা ওটা অ্যাচিভমেন্ট করতে পারবে না, তখন তোমাকে সে ক্ষতি করার জন্য নিজের অর্থ দিয়ে তোমাকে বান মেরে সে তার যে কমিউনিটি, তার যে নিচু মনের কমিউনিটি, সেই জায়গায় নামানোর চেষ্টা করবে। কম্পিটিশনে তোমাকে যখন পারছে না, সে যখন ওপরে উঠতে পারছে না, সে তখন তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলায় সব থেকে, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলায় বহু প্রচলিত প্রথায় দীর্ঘদিন ধরে চলছে, এবং কিছু অঘোর সাধক যারা এই খারাপ কর্মগুলো করছে। এবার প্রশ্ন হতে পারে যে আমারকে যে বান মারছে বা আমার ক্ষতি করেছে আমি বুঝবো কি করে? প্রথম সিম্পটম, তুমি ছেলেই হও বা মেয়েই হও, যেই হও, তোমার রাতের ঘুম হারাম হবে, ঘুম আসবে না, আসতে চাইবে না। খুব বেশি হলে ঘুমের ওষুধ খেলে একবার একটু ঘুম এলে, আসার পর ঘুম ভেঙে গেলে ঘুম কোনোভাবে আসতে চাইবে না। এক, মেয়েদের ম্যাক্সিমাম চুল উঠবে, চুল পড়বে, চুল ওঠা, রক্ত হিমোগ্লোবিন কমে গিয়ে অ্যামোনিয়া দেখা দেওয়া, এবং তার সাথে সাথে পেটের বিভিন্ন রোগ, আজ ভালো তো কাল খারাপ, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ডাইজেস্টিক্যালি সমস্যা, আমসা, আর আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবং MRI, সিটি স্ক্যান, হোল বডি চেক আপ করে কোনো ডক্টর এই রোগকে ধরতে পারবে না। সেই জন্য এই বান মারাকে বলা হয় অকাল সায়েন্স। বিজ্ঞান যেখানে শেষ, সেখানে অকাল সায়েন্স শুরু। এবং এই বান মারা ক্ষতি করে এমন জিনিস, তোমার যতই বৃহস্পতি ভালো থাকো, গ্রহচক্রে দেবগুরু ভীষণ চাঙ্গা, তুমি বিরাট বড় জায়গায় পৌঁছানোর ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি বারবার ইন্টারভিউতে গিয়ে ফেলিয়ার হচ্ছ, সরকারি চাকরি পাচ্ছ না, তুমি দেখতে সুন্দর, তোমার সঠিক পাত্র জুটছে না, কিংবা তুমি এমন একটা
ব্যাক প্যাচের মধ্যে পড়ে গেছো, যে দিনের পর দিন মিথ্যে মামলা মকদ্দমায় জর্জরিত হয়ে যাচ্ছ, বাড়িতে অসুখ বিসুখ কারো সারছে না, আর তার সাথে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে দিচ্ছে না। এমনকি তুমি একটা নারায়ণ পুজো করবে ভাবলে একটা জন্মদিন আমার সামনে, একটু বেশি একটু ধুমধাম করে বন্ধু বান্ধব দিয়ে আড্ডা মারবে, সেটাও হবে না। অর্থ অকারণে জলের মতন বেরিয়ে চলে যাবে, এবং তার সাথে সাথে শান্তি বলে যে জিনিসটা, হ্যাপিনেস, মানসিক শান্তি, সেটা থাকবে না। বা যার ফলস্বরূপ তুমি কি করবে, কোনো নিউরো সাইকেটিস্টের কাছে যাবে, উনি কিছু স্টেরয়েড হরমোন দেবে ঘুমিয়ে থাকার জন্য। আলটিমেটলি প্রবলেম থেকে সলভ হবে না। প্রবলেম থেকে সলভ করতে গেলে তোমাকে ভালো জ্যোতিষ যিনি বিচার করতে পারেন, আর যিনি তন্ত্রক্রিয়া দিয়ে এই বানমারাকে কাটাতে পারবেন, তবেই কিন্তু সম্পূর্ণভাবে তুমি এখান থেকে মুক্তি পাবে। কারণ রত্ন দিয়ে কোনোদিন ভাগ্যের পরিবর্তন করা যায়নি, যাবে না। তুমি আমাকে বলো তো, রামকৃষ্ণ পরমহংস তিনি কোন রত্ন পরতেন? সাধক বামাখাপা তিনি কোন রত্ন পরতেন? স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী তিনি কোন রত্ন পরতেন? আমাদের বাঙালির সব থেকে আবেগ, সারা ভারতবর্ষের আবেগ, যিনি না থাকলে আজকে আমরা স্বাধীনতা উপলব্ধি করতে পারতাম না, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কোন রত্ন পরতেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি কোন রত্ন পরতেন? রত্ন কে আগে বলতো চূড়ামণি। চূড়ামণি কেন না, আগেকার দিনে পণ্ডিত ব্রাহ্মণরা টিকি রাখতেন, টিকিটাকে সঠিকভাবে রাখার জন্যে, বেঁধে রাখার জন্যে মাথার ওপর ওনারা এই রত্নখচিত অলঙ্কার করে বাঁধতেন, যার জন্য রত্নখচিত সিংহাসনে বসতেন। রত্ন হচ্ছে পোশাকের সাথে ওটা ব্যবহারযোগ্য অলঙ্কার, গৌরত্ন কোনো প্রতিকার নয়। দাঁড়াও, কি ভুলে যাচ্ছ বলো তো? সাবস্ক্রাইব করতেই ভুলে গেছো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে দেয়। এটাকে আজকে তুমি বলো, দিনের শেষে ধরো তোমাকে কেউ বললো তুমি একটা মাঙ্গলিক আছো, ব্যাস কি করতে হবে না, তোমাকে একটা ভালো থেকে জাপানিজ পলা পড়তে হবে। তুমি একটা খুব পয়সা টয়সা খরচ করে জাপানিজ পলা নিলে, শেষে কি করলো, শোধন করতে হবে। কি না, কোনো মায়ের মন্দিরে গিয়ে তার পা ছুঁয়ে মন্ত্রোচ্চারণ করে ওটাকে তিথি নক্ষত্র থেকে তোমাকে হাতে পরিধান করতে হবে। তা দিনের শেষে সেই পূজা পাঠ। তাহলে তখন দিনের শেষে আমাকে পূজা পাঠ করেই রত্নটাকে ধারণ করতে হচ্ছে, তাহলে পূজা পাঠটাই করবো, বেকার আমি রত্নের প্রতি ইনভেস্টমেন্ট করবো কেন? দ্বিতীয় কথা, আজকে যদি রত্ন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারত, তাহলে আজকে তুমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি ঈশ্বরের নাম করে যাও তো, যে হে ঠাকুর আমি যেন এটা উত্তীর্ণ হই। তোমার বাড়িতে কেউ যদি অসুস্থ হয়, হঠাৎ করে ঠাকুর তুমি সুস্থ করে দাও, আরোগ্য লাভ করে দাও, তোমাকে আমি এই মানত রয়েছে, তোমাকে এই পুজো দেবো, কিংবা তোমার জন্য এই করব। তা যখন কোনো মানত করে, সেটা মানত পূর্ণতা হয়ে গেলে, মানত পূর্ণতা সাফল্য লাভ করার জন্য সে পূজা পাঠ হোক, যে মানতটা করছে সেটা দান করে। তুমি আমাকে বলো তো কেন রত্ন বাবার নাম করে না? হে পোগরাজ বাবা, আমার যদি ছেলেটা নিট ক্র্যাক করে, তাহলে তোমাকে একটা পোগরাজের মন্দির করে দেবো। আজকে ভগবান নেই কে বলেছে? দ্বারকা নদী কে, দ্বারকা নগর কে তৈরি করেছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ। গুজরাটে দ্বারকা গ্রাম নিশ্চন্ন হয়ে গেছে, কিন্তু নদীর তলায় আছে। এই যে এত বন্যা হয়, এত ঝড় বৃষ্টি হয়, কেদারনাথ মন্দিরের কোনো ক্ষতি হলো না? যে হরকা বান এলো, হরকা বানে কেদারনাথে কত বড় ক্ষতি হয়েছিল তুমি জানো? মন্দিরে আচমকা একটা পাথর এসে মন্দিরটাকে বাঁচিয়ে দিল। তৃতীয় কথা, ভগবান নেই তোমাকে কে বলেছে? তুমি একটা জিনিস দেখো খেয়াল করে, খুব দুঃখের সময়, কষ্টের সময়, হয়তো রাত্রির 12টার দিকে তোমার বাবার হয়তো বুকে ব্যথা হয়েছে, তুমি হসপিটাল যাবো, কোনো কিছু খুঁজে পাচ্ছে না,
তবে কোনো না কোনো মাধ্যম তোমাকে ঠিক এসে, ভগবান রূপে মানুষ এসে তোমাকে ঠিক হসপিটালে পৌঁছে দেবে, দেবেই, দিতে বাধ্য। সেটা ঈশ্বর সর্বত্র বিরাজমান, সব সময় বিরাজমান। এবার এই বান মেরে মানুষের ক্ষতি করে রাখলে সে কোনো অবস্থাতে, তার ভালো বৃহস্পতি দশা থাকলেও সে উন্নতি করতে পারবে না, শুক্রের দশা থাকলেও বাড়ি ঘরদোর করতে পারবে না, আর শনির দশা থাকলেই যে তার খুব ক্ষতি হবে, কর্মফল দাতা যে তাকে খারাপ করবে তা না। তার যদি খারাপ আগের থেকে হয়ে থাকে, ভাইরাস যদি আগের থেকে শরীরের মধ্যে প্রবেশ করে থাকে, তাই অল্পতেই সে ফুলের গায়ে মুচ্ছে যাবে। সেই জন্য অ্যান্টিভাইরাস হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়াকে কাটাতে হবে। এবার ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া আপনার প্রতি করা আছে না আপনার প্রতি গ্রহচক্রের দোষের জন্য হচ্ছে, সেটার জন্য কারণ ভালো জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে বিচার করাতে হবে। আর তৃতীয় কথা বলে রাখি, ব্ল্যাক ম্যাজিক সর্বদা জেনে রাখবে নিজের খুব কাছের লোক করে, রিলেটিভদের মধ্যে করে, বাইরের লোক কখনো করতে যাবে না। এই ব্ল্যাক ম্যাজিকের একটা উদাহরণ দিই। একটি ছেলে ভীষণ ট্যালেন্টেড, কিন্তু কোনো অবস্থাতেই এমটেক পাস, আগরপাড়ায় বাড়ি, সৌম্যজিৎ নাম, একটা কোম্পানিতে কাজ করত। হঠাৎ করে মিথ্যে বদনাম দিয়ে তার কাজটা চলে গেল। তারপর যতগুলো ইন্টারভিউ দিচ্ছে, কোনো ইন্টারভিউতে সে সাফল্য লাভ করতে পারছে না। আগরপাড়া থেকে আমার কাছে এলো, আমি বললাম তোমার প্রতি ব্ল্যাক ম্যাজিক করা আছে। কে করেছে? তার ভাইয়ের বউ। ভাইয়ের বউ? ইয়েস। কেন করেছে? যদি মানে দেওরের ভাইয়ের বউ মানে তোমার হচ্ছে ওটাকে ভাসুর, ভাসুর এতটাই ট্যালেন্টেড, আর সেই ট্যালেন্টেডটা ওর ভাই হতে পারেনি। ওর ভাই ওই বিভিন্ন কোম্পানি ছোটখাটো ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে দোকান দোকানে জিনিসপত্র দেয়। তাহলে কম্পিটিশনে পারবো না, হেরে যাব, সেই জন্য করেছে বিভিন্ন তন্ত্রক্রিয়া করে। এবং ছেলেটা বিয়েও করিনি তখনও, যে দাদা ভাইয়ের আগে বিয়ে দিয়েছে, ও পড়াশোনা নিয়েছিল বলে আমি পরে বিয়ে করব। আমার কাছে এলো, আমি ব্ল্যাক ম্যাজিক করে তন্ত্রক্রিয়া করে দিলাম। দেওয়ার 11 দিন মাথায় ওমানে একটা ইন্টারভিউ দিয়ে ও ঠিক 28 দিন মাথায় ফুটিং, লজিং, ট্রাভেলিং, কস্টিং, ফ্রি অফ কস্ট, কোম্পানির সব খরচায় 25 লাখ টাকার একটি ইয়ারলি প্যাকেজে ওমান চলে গেল। সাকসেস। দ্বিতীয় কথা, আমার কাছে সুস্মিতা বলে একটি মেয়ে এসেছিল, দুবার নিট দিচ্ছে, ভালো স্টুডেন্ট, কিন্তু কোনোভাবে ক্র্যাক করতে পারছে না। আমি বিচার করে দেখলাম ওর মাসির বাড়ির থেকে, মানে মায়ের বোন মাসির বাড়ির থেকে এই ক্ষতিটা করা হয়েছে। ক্ষতিটা কাটানো হলো, প্রতিকার করানো হলো। পরের বার নিটে, মানে 2025-এর নিটে 355 র্যাঙ্ক করে আরজিকর মেডিকেল কলেজে এমবিবিএস এ চান্স পেয়ে গেল। এরকম হাজার হাজার ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে। আবার একটা উদাহরণ দিচ্ছি, বেহালা থেকে রায়বাবু, ওনার প্রকৃত নামটা পরিমল রায়, ওনার মেয়ের নাম মৌমিতা রায়, 3বার চার্টার অ্যাকাউন্টেন্ট সিএ পরীক্ষা দিচ্ছে, কিন্তু 2-1 নাম্বার জন্য পাস করতে পারছে না। আমার কাছে এলেন, আমি দেখলাম পুরোপুরি ব্ল্যাক ম্যাজিক করা আছে ওনার ওপর। ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করালাম, প্রতিকার করালাম। 2025-এর সিএতে চান্স পেয়ে গেল। তন্ময় কর বলে একটি ছেলে, দীর্ঘদিন ধরে কোনো অবস্থাতেই চাকরি পাচ্ছে না, কিন্তু ভীষণ ট্যালেন্টেড, রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট, রহরা রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট, ভীষণ ভালো ট্যালেন্টেড, কিন্তু চাকরি পাচ্ছে না। দেখলাম ওর বৌদি 2024 থেকে ওর ওপর ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে। কাটানো হলো, ও 2026-এর মার্চে রেলে টিটি হিসেবে জয়েন করল। এরকমই বিরাটের একজন আছে, বিরাট বড় ব্যবসাদার ছিলেন, বিরাট বড় ব্যবসাদার, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে তার ব্যবসাটাকে এতটাই ডাউনফল করে দিল যে 1 প্লেট বিরিয়ানি পর্যন্ত বিক্রি হতো না। সুশান্ত মুখার্জি আমার কাছে এলেন, আমি ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করে কাটিয়ে দিলাম, কারণ অপোজিট কম্পিটিশনে
উনি দেনায় পড়ে গেছিলেন, ঋণ কোনোভাবে মেটাতে পাচ্ছিলেন না। আজকে তিনি আবার নতুন একটা আউটলেট খুলে ফেললেন মাত্র 6 মাস। ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট চলে অনেক দিন, কাটালে রেজাল্ট 21 ডেজ। রেজাল্ট পেতে বাধ্য। আর মনে রাখবে, ওই গ্রহচক্র প্ল্যানেট 3 মাস, ব্ল্যাক ম্যাজিকের রেজাল্ট কিন্তু 12 মাস। যতক্ষণ না তুমি সেটাকে সঠিক উপায় তন্ত্রক্রিয়া না কাটাবে, শুধু ঘুরেই মরবে, রেজাল্ট আলটিমেটলি পাবে না। এই যে মানুষের ভর হয়, এই ভর হওয়ার মানে কি? দেখো, এই ভরটা ইলিউশন। ইলিউশন। সবার কাছে তো ঈশ্বর সবসময় এইভাবে বিরাজ করতে পায় না। সবাই তো রামকৃষ্ণ পরমহংস নয়, যে রামকৃষ্ণ পরমহংসের মতন সবাই হতে পারে না। আমি একজন জ্যোতিষী, প্লাস আমি একজন দশমাবিদ্যার সাধক। আমার বাড়িতে পঞ্চমুণ্ডী, তার আমার আসন রয়েছে। এই দেখে আমার বাড়ির থেকে প্রচুর, আমার বাড়িতে লোকজন যাতায়াত করে, সারা রাত খোলা থাকে। যখন যার সমস্যা হয় রাতে 12টার দিকেও চলে আসে, দাদা এটাকে ঠিক করে দেন। আমার পঞ্চমুণ্ডী আসনে আমার বাড়িতে লোকজন আনাগোনা দেখে আমার বাড়ির থেকে 10 হাত দূরে, বেশি দূরে নয়, নাচিয়া বলে এক ভদ্রমহিলা, আমি নামও বলে দিচ্ছি, নাচিয়া। অ্যাকচুয়ালি ছোটবেলায় খুব সুন্দর নাচতে পারতেন। এবার কি হচ্ছে, গায়ককে গাইয়া বলে গ্রাম্য ভাষায়। হ্যাঁ, ঠিক তেমনই কি নৃত্যশিল্পী নাচকে নাচিয়া বলে দিয়েছে। ওই ডাক নামটা প্রচলন হয়ে গেছে। ওনার অ্যাকচুয়ালি ভালো নাম কিন্তু আমিও ভুলে গেছি। একটা ওনার ভালো নাম আছে, কিন্তু ডাক নাম নাচিয়া। উনি কি করলেন, মনসা মন্দির করে ফেললেন, করে ফেলে ভর পড়া শুরু করলেন। এবার মানুষ কি হয়, খুব সহজে তাড়াতাড়ি রিলিফ পাওয়ার জন্যে এইসব টুকটাক জড়িবুটি কাজ করে। দেখবে, আমি তোমাকে একটা ছোট্ট করে কথা বলি। আমাদের মেন অর্গান হচ্ছে কিডনি। ম্যাক্সিমাম সুগার প্রেশার থাকলে কিডনি ফেলিওর হয়। এবার এই কিডনিকে নিয়ে দেখবে ফেসবুকে বহু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে কিডনি ভালো হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, মুখ পাতার রস, তমুক পাতার রস। কিন্তু দিনের শেষে এটা ভুলে যাচ্ছে, সেই ফিল্টারটা তো কিডনি বের করবে বর্জ্য পদার্থগুলো। কিডনিটা যদি খারাপ হয়, আলটিমেটলি যাই খাও না কেন, ফিল্টার তো হবে না। ঠিক তেমনই মানুষ ভাবে, ঠিক আছে জল পড়া তেল পড়াতে সাময়িক রিলিফ পাবো। মনসা মন্দির করলেন, মনসার ভর পড়তে শুরু করলেন। এর মনসাকে এক ধরনের বিশ্বহরি বলা হয়। ওনার ছেলে জুলাই মাসের 13 তারিখে, ছোট ছেলে নিজেই ঘাস মরার জন্য বিভিন্ন তেল বা রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। দেখবে বিভিন্ন ঘাস হয়ে গেলে রাসায়নিক দ্রব্যটা ছেটানো হয় ঘাস মারার জন্য। 13 জুলাই নিজের ছোট ছেলে অকারণে, কোনো কারণ ছাড়াই ওই ঘাস মরার তেল খেলেন। 8 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাঙুর হসপিটাল টালিগঞ্জে মারা গেলেন, এবং তিনি সন্তান হারা হলেন। তাই ভগবানের মনসাকে বলা হয় বিশ্বহরি। সেই বিশ্বহরি নিয়ে খেলতে গিয়ে নিজের সন্তান বিষে মারা গেলেন। তার মানে বুঝতে পারছো ভর কতটা ইলিউশন। আজকে তোমাকে বলি, এই যে দেখবে যারা বলি করে, কসাই যারা বলি করে, শাক বলি করে, কাটা পাঠা, যেমন পাঠা তো ছটপট করতে করতে মরে, ভরেও দেখবে ছটপট করতে করতে মরে। ম্যাক্সিমাম এই ভরের লোকগুলো নিউরোলজিক্যাল সমস্যার মধ্যে ভোগান্তি হয়। যার কাছে ভর আসবে সে বলবে না অমুক গাছের শেকড় বাদ, তমুক গাছের এপর। আচ্ছা, রামকৃষ্ণ দেবের মধ্যে হঠাৎ ভগবান চলে আসতেন, কিন্তু উনি লোক শিক্ষা দিয়ে গেছেন। উনি কি কাউকে বলেছেন অমুক গাছের শেকড় পড়ো, তমুক গাছের এ পড়ো? বলেননি। অমুক মাদলি পড়ো, তমুক মাদলি পড়ো। উনি মানুষের মধ্যে কি করেছেন না, 10টা মালসা একত্রে রেখে পূর্ণিমার দিন সবাইকে বলছে, দেখ তো কটা চাঁদ। সবাই দেখছে প্রত্যেক মালসা একটা করে চাঁদ, মানে 10টা চাঁদ। চন্দ্র একটাই, কিন্তু 10টা চাঁদ। বলছে পার্সি, গ্রিক, রোমান, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সব ধর্মের মূল কথা হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যেটা আদি সনাতন ধর্ম।
সব ধর্মের স্রষ্টা আছে, সৃষ্টি আছে। সনাতন ধর্মের কোনো স্রষ্টা নেই, সৃষ্টিও নেই। আদি এবং অনন্তের স্রষ্টা বা সৃষ্টি কি? ঠিক তেমনই ভর টোটালটাই ইলিউশন, আর মানুষ ছোটে ওই না বুঝে না জেনে যদি গিয়ে এক্ষুনি রিলিফ পায়। রিলিফ পেতে গেলে তোমার একটা নির্দিষ্ট সময় আছে। তোমাকে একটা দাঁতে ব্যথা করছে, তা তুমি একটা ওষুধ খাওয়ার পর মিনিমাম সময়টুকখানি তো দিতে হবে। ঠিক তেমনই ভর কোনো একটা শর্টকাট শটের উপায়, এবং তাতে মানুষকে হ্যারাসমেন্ট হয়, মানুষের ক্ষতি হয়, ভালো কিছু হয় না। ওটা অবৈজ্ঞানিক। বিজ্ঞান হচ্ছে পূজা পাঠ, হোমযজ্ঞ, তন্ত্রক্রিয়া। এই যে 64টা কলার মধ্যে জ্যোতিষ একটা ক্রিয়া, দশমাবিদ্যা একটা ক্রিয়া, আমাদের তন্ত্র একটা ক্রিয়া। তন্ত্রের মধ্যে 6টা ক্রিয়া রয়েছে। কি কি? বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, বিচ্ছেদ, মারণ, উচাটন। 6টা কর্ম বলা আছে, কিন্তু ভর বলে কোথাও লেখা নেই। ওটা শর্ট কর্মে পয়সা ইনকামের ধান্দা, কিন্তু দিনের শেষে তাদের ক্ষতি হবেই। ওই যে আমি নাচিয়ার কথা বললাম, তার নিজের ছোট ছেলেকে বাঁচাতে পারলেন না, তাহলে আবার তিনি বিষ খেয়ে মারা গেলেন, তাহলে বিশ্বহরির পুজো করে লাভ কি? তাহলে এই যে প্রেতাত্মা ভর করে সেটা কি? প্রথম কথা হচ্ছে পূর্ব জন্মের হুম। বা পিতৃলোকের যারা অপঘাতে মৃত্যু হয়, হুম। তাদের কোনো অবস্থাতেই কোনোভাবে না পিতৃলোকের স্থান হয় না স্বর্গলোকের স্থান হয়। তারা 144 বছর সম্পূর্ণ ঘুরে বেড়ায়, হুম। সম্পূর্ণ ঘুরে বেড়ায়। এইবার কি হয়, তোমার যদি মাঝে মাঝে হালকা রাশি হয়, হঠাৎ করে তোমাকে ধরে ফেলবে। এই যে ধরো প্রেতাত্মা ভর করাটা বাস্তব বিজ্ঞানসম্মত। যেমন ধরো এই ওপেন এয়ারে টিবির ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, হুম। পোলিওর ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, এইচআইভি ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, আরো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। এইবার তোমার আমার টিবি হচ্ছে, প্রোটেকশন যদি নেওয়া থাকে, ইমিউনিটি বডি যদি ঠিক থাকে, তাহলে তোমার সেই ভাইরাসটা হবে না। আবার যার ইমিউনিটি প্রোটেকশন নেই, তার টপ করে ওই ভাইরাসটা ধরে নিচ্ছে, ধরছো তো, তার জন্য তার লং ট্রিটমেন্ট হচ্ছে। তুমি বৃষ্টি লেগে ঠান্ডা লাগালে, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাতে তোমার মাত্র 15 মিনিট সময় লাগলো, কিন্তু সেটা রিকভারি করতে তোমার 15 দিন সময় লাগবে। খেয়াল করে দেখবে, প্রেতাত্মা হচ্ছে অপঘাতে যারা মারা যায়, তাদের এই মত্ত লোকে তারা ঘুরে বেড়ায় মানুষের অনির্দিষ্ট করার জন্য। কারণ এই জীবনের আত্মাকে যে নিজেকে হত্যা করে, তার মতন মহাপাপ কেউ নেই, মহাপাপীও কেউ নেই। মানে যারা সুইসাইড করে, সুসাইড করে, রেলে কাটা, গলায় দড়ি, রোড অ্যাক্সিডেন্ট, সর্পঘাতে মৃত্যু, এটা ভবিতব্য। বজ্রঘাতে মৃত্যু ভবিতব্য, বিষ খেয়ে মৃত্যু লেখা থাকবেই। কারণ পূর্বজন্মে তোমার কর্মের ফল এ জন্মে তোমাকে ভুগতে হবেই। এই কর্মফল নিয়েই কথা বলি। দুর্গাপুরের একটি ছেলে, দুর্গাপুরে আমি খুব দুর্গাপুর রিলায়েন্স হোটেল ব্যানাচিতি মোড়ে 2008 থেকে 16 পর্যন্ত খুব সুন্দর চেম্বার করতাম। তারপরে নিজের ব্যক্তিগত বাড়ির কারণে, বাবা একটু অসুস্থ হওয়ার ফলে, বয়স্ক হয়ে যাওয়ার ফলে, তার জন্য চেম্বারটা বন্ধ করি। দুর্গাপুরে 2011 সালে একটি ছেলে আসে, ও ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা শুরু করে। ছেলেটির নাম উৎসব গাঙ্গুলি। খুব ভালো কথা, তার ব্যবসাটার জন্য ও কিছু প্রোটেকশন নেয়। ব্যবসাটা আস্তে আস্তে খুব ডেভেলপমেন্ট করতে শুরু করে। করার পর ব্যবসাটা এমন জায়গায় পৌঁছে যায়, ও আমার সাথে কন্ট্যাক্ট করার সময় ওঠে না। কিন্তু আমার একটা খুব গুডউইল আছে, বা সেটাকে ব্যাডউইলও বলতে পারো। সেটা হচ্ছে আমার থেকে যারা রেমেডি গ্রহণ করবে, আমার কাছে যারা আসবে, তাদের সপ্তাহে সপ্তাহে কেমন আছে না আছে রেজাল্ট জানানোর জন্য আমি নিজে থেকে ফোন করি। তা আমি যখনই ফোন করি, কি উৎসব, কেমন আছিস? হ্যাঁ দাদা ভীষণ ভালো, খুব চাপে আছি। চাপ থাকা ভালো, কোথায় আছিস? না, কখনো আমি এই ট্যুর নিয়ে লাদাখ আছি, কখনো হিমাচল প্রদেশ আছি, কখনো স্পিতি ভ্যালি আছি, কখনো কন্যাকুমারী আছি, কখনো আন্দামান আছি। বাহ, ভীষণ ভালো। এইবার কি হয়, এই ট্যুর করতে করতে ব্যানাচিটি বুকের পরে আমি নাম করে বলে দিচ্ছি,
তাতে আমি ওপেন নামটা বলছি, বিউটি মণিকাঞ্চন জুয়েলার্স বলে একটি জুয়েলার্স আছে, তার ছেলের নাম হচ্ছে শান্তনু ঘোষ। তিনি বিয়ে করেন রীনা ঘোষকে। সেই উৎসবের সাথে রীনা ঘোষ এবং শান্তনু ঘোষটা ঘুরতে যায়। এবার ঘুরতে যাওয়ার পর কিছু কিছু সময় কোনো কোনো ক্লায়েন্টকে ভালো লাগা, ভালোবাসা একটা পরিণত হয়ে যায়। এবার যখনই উৎসব কোথাও কোনো টিপ করে, ওনাদের সবাইকে যেমন বলে ওনাদেরও বলে, ওনারাও তাতে রাজি হন। হতে 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 উৎসবে যখন দেখতে পাচ্ছে প্রচুর পয়সা, রীনা ঘোষ প্ল্যান করলো শান্তনু ঘোষকে দিয়ে যে আমার দোকান থেকে যেন প্রতি মাসে জুয়েলারি কেনে। তা তখন উৎসব বলে, দেখো আমার জুয়েলারির প্রয়োজন হলে আমি কিনবই, তবে তোমার থেকে কিনতে হবে এমন তো কোনো ম্যান্ডেটারি নেই। মেয়েটার প্রচুর লোক। মেয়েটা কি করলো, হঠাৎ করে উৎসবের নামে প্রসেনজিৎ গাঙ্গুলির মাধ্যমে দুর্গাপুর এক লয়ারের মাধ্যম দিয়ে উৎসবের নামে 354B বলে একটি কেস করে দিল। কোর্ট কমপ্লেন 156 ক্লজ 3 তখনকার দিকে। এখন বিএনএসএ ধারা হয়তো চেঞ্জ হতে পারে। 354 নিয়ে এবার সেই শান্তনু ঘোষ মানে রীনা ঘোষের স্ত্রী বলছে যে উৎসবকে ফোন করে, উৎসব আমার স্ত্রী তোমার নামে কেস করেছে, কেসটা তুলতে গেলে 1 লাখ টাকা দাও, কেসটা তুলে নেব। ও তখন বললো, আমি কেন 1 লাখ টাকা দিতে যাব? আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো গায়ে হাত দেইনি, কিচ্ছু করিনি, আমি বেকার বেকার টাকা দেবো? আমি যা হবে আমি বুঝে নেব, কোর্টে বুঝবো। বেশ ভালো কথা। উৎসব এবার আমার কাছে ফোন করে হাওয়া করে কাঁদছে, কি হয়েছে রে? না দেখো না, আমার নামে একটা পুলিশ কেস করেছে দুর্গাপুর থানাতে, কোর্ট কমপ্লেনের মাধ্যম দিয়ে, যে আমি নাকি ওর গায়ে হাত দিয়েছি। আমি, তুই কেন অন্যায় করেছিস না করিসনি? বলছে, দাদা বিশ্বাস করো, জ্ঞান তো বলো, আমি কিচ্ছু করিনি, আমি কামাখ্যা মন্দিরে দাঁড়িয়ে বলছি, তোর কিচ্ছু হবে না। এইবার মেয়েটি কি করলো, আইওর সাথে প্যাকড আপ করে 156 ক্লজ 1 মানে যেটা কোর্ট কমপ্লেন সিআরপিসিতে, সেখানে বললো আমাকে মডিস্টিউট করেছে। আবার 164 বলে একটি সেকশন আছে আইওর সাথে কম্প্যাক্ট করে ছেলেটাকে ফাঁসানোর জন্য, গোপন জবানবন্দিতে গিয়ে বলল আমাকে রেপ করেছে বিভিন্ন জায়গায় ছেলেটি। বেশ খুব ভালো কথা। ও 438 তখন বিএনএস সেকশন মানে অ্যান্টিসেপ্টি বেলের জন্য ও বর্ধমান কোর্টে অ্যাপিল করলো। বর্ধমান করতে ও জামিন পেল না। ও কান্নাকাটি করে আমার কাছে এলো। আমি ওর জন্য পূজা পাঠ হোমযজ্ঞ করে ক্যালকাটা হাইকোর্টে একটা বিখ্যাত লয়ারকে আমি দিয়ে দিলাম। সেই বিখ্যাত লয়ার ক্রসিং করে হাইকোর্ট খুব সহজে জামিনটা দিয়ে দিল, বুঝে নিল যে ভিকটিম গার্ল টোটালটা ফাঁসানো। কারণ এইদিকে অ্যাপ্লিকেশনে বলছে আমি মডিস্টিউট হয়েছি, আবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়ে বলছে আমি তোমার হচ্ছে রেপ হয়েছি। তো দুটো কথার মধ্যে সম্পূর্ণ মিল আলাদা। সেই গ্রাউন্ডে বেল পাওয়ার পর ওটা ক্রসিং বলে একটা সেকশন আছে, সেটাই গেল। যেই ক্রসিং সেকশনে গেল, মেয়েটার কাছে যেই চিঠি পৌঁছানোর পর ঠিক 2016 অক্ষয় তৃতীয়ার আগের দিন আমাকে ফোন করে উৎসব বলছে, দাদা মেয়েটা এইমাত্র শুনলাম সুসাইড করে মারা গেছে গলায় দড়ি দিয়ে। কি বলছিস? বলছে, হ্যাঁ দাদা। কি করে জানলি? না, আমার দুর্গাপুরে যে লয়ার মানে হাইকোর্টে জামিন নেওয়ার পর লোয়ার কোর্টে তো সারেন্ডার করতে হয়, বেল বন্ডটা জমা দিতে হয়, জমা দেওয়ার পরে একটা উকিলকে ধরেছিল। সেই উকিল আবার শান্তনু ঘোষকে চেনে, তার পরিবারকে চেনে, জানে ওরা খুব এরকমই মানুষকে ফাঁসিয়ে টাকা নেয়। বলল মেয়েটি সুসাইড করে মারা গেছে গলায় দড়ি দিয়ে, ওর স্বামী অ্যারেস্ট হচ্ছে। তা ব্যাপারটা হচ্ছে কেন না, এরকম ভাবে আরো 3-4টে ছেলেকে ফাঁসিয়েছিল। উল্টে এমন এক আইপিএস এর ছেলেকে ফাঁসাতে গিয়েছিল, যেতে গিয়ে সে আইনটা জানে, সে উল্টে আইনের এমন একটা প্যাচে ফেলে দিয়েছে যে বাপ বাপকে ছাড়ে না। ব্যাস বাঁচার জন্য গলায় দড়ি দিতে হলো। এটাই হচ্ছে রেজাল্ট। রীনা ঘোষ নামও বলে দিলাম। আবার একটা কথা বলি তোমাকে, বাপ বাপকে কেমন ছাড়ে না। তখন মাওবাদী অঞ্চল, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, জঙ্গলমহল, ওখানের এক অফিসার আমাকে বলেছে
যে ওরা ক্যাম্প করে থাকতো, স্পেশাল ফোর্স, ওয়েস্টবেঙ্গল পুলিশের স্পেশাল ফোর্স একটা গঠন হয়েছিল মাওবাদীর জন্য। ওই ক্যাম্পে একটা কুকুর, একটু ঘাটা হয়েছে কুকুর, খেতে আসতো, মানে ওই দুপুরবেলা লাঞ্চের টাইমে এবং ডিনার টাইমে ওনারা যে উচ্ছিষ্টটা ফেলে দিত, খেতে আসতো। তা একটু গন্ধ বেরোতো। তো ওই অফিসারকে একদিন একটা ফোর্স বলছে, স্যার কুকুরটাকে মেরেই দেবো, কুকুরটাকে মেরেই দেবো, এত গন্ধ সহ্য করা যায় না। অফিসার বলে, থাক না, খাচ্ছে, খেয়ে চলে যায় তো, ওইটুকুনি গন্ধ তো সহ্য করা যায়। ওই ফোর্স একদিন কি করলো, ওই কুকুরটাকে গলায় বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে রাখলো, কুকুরটা মারা গেল। ঠিক তার 2 বছর পর নিউজ পেপারেও দেখেছিলে, এক পুলিশ অফিসারকে মাওবাদীরা গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছিল। সেই অফিসারটাই ওই অফিসার যে কুকুরটাকে মেরেছিল। কর্মফল। একদম তাই। আবার একটা কর্মফলের কথা বলি। আমার একটা অ্যাডভোকেট জেনারেল আছে, তুমি জানো কিছুদিন আগে, কয়েক বছর আগে খুব বিতর্কিত মামলা হয়েছিল কামধেনু। একটি মেয়ে আসতে গিয়ে কিছু দুষ্কৃতীরা, মানে এরা হচ্ছে দুষ্কৃতী বললেও কম বলা হবে, এরা হচ্ছে অমানুষ, মানে বনের পশুর থেকেও জঘন্য এরা। তাই কামধেনু কেসের যিনি লয়ার ছিলেন তাকে শুনিয়ে শুনে বলছে, এই 9 জনকে তো আমি বেকসুর খালাস করলাম, এরকম 10 নম্বর ব্যক্তি এলেও আমি তাকে খালাস করব। তখন আমি লয়ারটাকে বললাম, দেখুন আপনি হতে পারেন সিনিয়র লয়ার, কিন্তু বাপ জানেন তো বাপকে ছাড়ে না। তখন একজন পাশ থেকে লয়ার বললো, দাদা আপনি এনাকে অপমান করাটা ঠিক হয়নি। ঠিক তার 3 মাসের মাথায় উনি লিভার অফ সিরিসে মারা গেলেন। অর্থাৎ আপনি এখান থেকে পাপ করে বেরোনোর চেষ্টা করলেও স্বয়ং পাপ থেকে শনি তার পিতা রবিকেও ছাড়েনি, আপনি কোন ছাড়। তাই অকারণে যদি আপনার প্রতি কেউ ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করা থাকে, আপনি সেটাকে কাটিয়ে ঠিক করে নেন, তার রেজাল্ট ভগবান দেবেই দেবেই দেবেই, এটা গ্যারান্টি, এটা চাইছে। সেহেতু বিপদ যখন আসবে, বিপদের মুখোমুখি করার জন্য ভালো জ্যোতিষস্থান থেকে শরণাপন্ন হন, সেখান থেকে রেজাল্ট পাবেন। পাওয়ার পর তার ক্ষতি আপনার করতে হবে না, তার ক্ষতি নিজেই হয়ে যাবে। এটাই হচ্ছে অলমোস্ট শেষ কথা। অর্থাৎ তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতেছে সে। আচ্ছা দাদা, এই যে অভিশাপ, অভিশাপ কি লাগে? যদি সেই অভিশাপ গরিবের কোনো ফাঁকির অভিশাপ হয়, গরিবের রক্তকে কষ্ট করার কোনো পয়সার অভিশাপ হয়, অবশ্যই লাগবে। একটা ছোট্ট ঘটনা বলি, আমার নিজের চোখে দেখা। বিরাট বড় ইটভাটার মালিক, তার লেবার, একটি লেবার ঝাড়খণ্ডে থাকে, তার ছেলেটার অসুখ করেছে, জ্বর এসছে, পয়সা নেই, ডাক্তার দেখাবে। তা মালিকের কাছে গিয়ে হাত জোর করে কান্না করে কেঁদে কেঁদে বলছে যে, হুজুর আমাকে কিছু পয়সা দেন, আমি ডাক্তার দেখাবো, ছেলেটার জ্বর। তখন মালিক বলছে, হপ্তাহ আসেনি, এখন কোনো পয়সা আমি অ্যাডভান্স দিতে পারবো না, আর পয়সা যখন নিস ছেলে পায়দা দিস কেন, আমার এই কথা শোনা। এবং আমি তখন কষ্ট করে ওনাকে বললাম, চলুন আমি ডাক্তার দেখিয়ে সুস্থ করে দিচ্ছি। তার 4 বছরের মাথায় ওনারই একটা ছেলে একদম আমাদের বারাসাতের খুব নাম করা মিষ্টির দোকানের পাশে গুলি হয়ে মারা গেলেন টিকন পেপে। এটাই হচ্ছে অভিশাপ। এই যে ভালোবাসার সম্পর্কে যারা প্রতারণা করে, তারা কি কর্মফল পায়? এবার এই ভালোবাসা সম্পর্কে প্রতারণাটা যদি দেখা যায় ছেলেটির শুধু প্রতারণা মানে ছিল মেয়েটির উপর শারীরিক চাহিদা, সেই প্রতারণা কোনো রেজাল্ট। যদি সঠিক ভালোবাসায় প্রতারণা হয়, রেজাল্ট তুমি পাবেই। আমি একটা ছোট্ট ঘটনা বলি, সেটি হচ্ছে সৌরভ বলে একটি ছেলে নিবারপুরের মল্লিকা বলে একটি মেয়েকে ভালোবাসত, খুব নিঃস্বার্থ ভালোবাসত, কিন্তু মল্লিকা তার সাথে প্রতারণা করে বেরিয়ে চলে গেল। পরে মল্লিকা বিয়ে করলো অন্যজনকে, সেখানে বিয়ে সুখী হলো না,
শুকিয়ে না হওয়ার পর তাকে ডিভোর্স দিয়ে আবার আরেক জায়গায় বিয়ে করলো, সেখানেও ডিভোর্স হয়ে গেল। তাহলে মেয়েদের সব থেকে সুখ কোথায়? দাম্পত্য জীবন। সেই দাম্পত্য জীবনে তো সুখ হলো না। এটাই তো হিস্ট্রি ইজ দ্য রিপিট, ইতিহাস পুনরাবৃত্ত। অভিশাপের কথা বলছো তুমি, একটা ছোট্ট কথা বলি। এই যে গরিব মানুষদের যেসব তৃণমূল নেতারা টাকা মেরে লুটপাট করে নিজের অর্থ বানিয়েছে, আজকে সেই সব তৃণমূল নেতারা কি পাচ্ছে? এই অভয়াকাণ্ড যে ভদ্রলোকের মাধ্যম দিয়ে হয়েছিল, নির্মল ঘোষ, আজকে সে জেলে পাচাতে। তাহলে অভিশাপ কাজ করবে না কে বলেছে? সঠিক অভিশাপ বলে কাজ করবে, করতে বাধ্য, আর রেজাল্ট এখানেই পাবে। এটাই হচ্ছে কর্মফল। তাই বলবো, ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়াকে কাটিয়ে সব ঠিক করে নেন, অবশ্যই এর রেজাল্ট পাবে। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো। তবে জেনে রাখো যে রবিবার কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে। আগামী দিনে আপনারা কোন টপিকের উপর পডকাস্ট দেখতে চান সেটা প্রীতিকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পডকাস্ট দেখুন। হর হর মহাদেব।